ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালো তলে আছি। কেমন যাচ্ছে রমজান? ঈদ তো চলেই আসলো প্রায়। এখন যে সমস্যাটা সবচেয়ে বেশি হয়, সমস্যা না, আনন্দ একটা। সেটা হচ্ছে টিকেট নিয়ে যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ এখন টিকেটের খোঁজে বেরিয়ে পড়েছেন হয়তো। কেউ যাচ্ছেন শহর থেকে আরেক শহরে, কেউ যাচ্ছেন শহর থেকে গ্রামে, কেউ যাচ্ছেন গ্রাম থেকে শহরে। অনেকেই তো আমরা ভুলে যাই যে অনেকের গ্রামেও পোস্টিং হয়, তারা আবার ফিরে আসেন শহরে বা তাদের নির্দিষ্ট গন্তব্যে। তো এই সময়টা খুব ভালো যায় এবং এই সময়টা পুরোটা সময় আমি থাকতে চাই আপনাদের সাথে ভূত.com নিয়ে। এবং ঈদে আমাদের বেশ কিছু আয়োজন রয়েছে। আমরা একটা চিন্তাও করছি, এরকম একটা প্ল্যানও করছি যে আমরা ঈদে যে নতুন এপিসোড, সেই নতুন এপিসোডের সাথে সাথে আমরা যেহেতু এই শোটা অনেক বেশি জনপ্রিয় হচ্ছে, আমরা আরও কিছু জিনিস করব। সেটা আপনারা সময় হলেই খবর পাবেন। আসলে আমি এখন বলতে চাই না, এখন বললে বেশ কয়েকটা সমস্যা। আমরা যেটা বলি সেটা আসলে করার আগেই আবার দেখি যে যাই হোক, সেটা নিয়ে সেই প্রসঙ্গে আমরা কথা না বলি। আমি কিছু কমেন্ট পড়তে চাই, কিছু কমেন্ট আমি দেখি এখানে আছে এবং সেই কমেন্টগুলো পড়তে চাই। যারা কমেন্ট লিখছেন তারা যদি চান আপনার নাম আমি পড়ি, তাহলে অবশ্যই নামটি আগে লিখতে হবে। আচ্ছা, কেমন আছেন ভাই? মালয়েশিয়া থেকে অনেক আমাদেরকে লিখছেন। আমাদের সঙ্গে আছেন খুলনা থেকে সাব্বির, নোয়াখালী থেকে নুরশি আছেন আমাদের সাথে, জহিরুল ময়মনসিংহ ফুলবাড়িয়া থেকে লিখেছেন, সিংড়া থেকে লিখেছেন সোহান, ঘাটাইল থেকে লিখেছেন বাঁধুন, গাজীপুর থেকে লিখছেন সাগর, আমাদের সাথে আসলাম সিরাজগঞ্জ থেকে লিখছেন, সৌদি আরব থেকে লিখছেন, নামটি লেখেন ফয়সাল আহমেদ রাজশাহী দুর্গাপুর থেকে লিখছেন। এছাড়াও আমাদের সঙ্গে আছেন জাহিদ সৌদি আরব থেকে, খুলনা থেকে আতিক আছেন, সাতক্ষীরা থেকে আছেন শান্ত, রাজা সিংহ আছেন আমাদের সঙ্গে, কুষ্টিয়া থেকে আছেন আমাদের সঙ্গে আসলাম। আচ্ছা, ঘন্টা ফিরে এসেছে, বহু আগের ঘটনা আছে, ঘন্টা ফিরে এসেছে। ঘন্টা পার্ট 1 পার্ট 2 পরে পার্ট 3 যাবে এবং আপনারা সবাই আশা করবো যে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এই ঘন্টার ঘটনা। জুবাইর আমাদের সঙ্গে আছেন, দীপ্তজিৎ আমাদের সঙ্গে আছেন, পুরান ঢাকা আছে, আবির আছেন আমাদের সাথে কুষ্টিয়া থেকে। তো যাই হোক, আমরা আরও বেশ কিছু ঘটনা আমাদের সঙ্গে আজকে এসে হাজির হয়েছে, সেই ঘটনাগুলো আমরা আপনাদের শোনাবো এবং আমি বিশ্বাস করি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা শুনবেন এবং এই ঘটনাগুলো এনজয় করবেন। কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই আমাদের প্রথম ঘটনায়। শুরু করা যাক। ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করলাম না। আশা করি আপনি সবসময় ভালোই আছেন বা ভালোর তলে আছেন। আমার নাম আবিদ, আমার বাড়ি কলকাতার দক্ষিণ 24 পরগনা জেলার সোনারপুর অঞ্চলে। আমি আপনার এক কনিষ্ঠ ভক্ত। ভাই, এখানে একটু বলে রাখি, আমার কোনো ভক্ত নেই, বরং আমি আপনাদের ভক্ত, কারণ আপনারা ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। যাই হোক, ঘটনায় যাই, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আজকে যে ঘটনাটি আপনাদের মাঝে শেয়ার করব, এই ঘটনাটি আমি আমার বন্ধুর দাদার কাছ থেকে কালেক্ট করেছি। আর এই ঘটনাটি ঘটেছে আমার বন্ধুর দাদার সাথে, একদম সত্য ঘটনা। ঘটনাটা কতটা ভয়ঙ্কর তা বলতে পারছি না, বাট ঘটনাটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং লেগেছে, তাই শেয়ার করলাম। ঘটনা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনি পড়ে শোনাবেন। ঘটনাটি আমার বন্ধুর দাদা যেভাবে আমাকে বলেছেন আমি সেইভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। লিখতে গিয়ে কোনো ভুল ভ্রান্তি হলে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। চলুন বেশি কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। ঘটনাটা ঘটেছে 2021 সালে। তখন সারা ভারত জুড়ে কোভিড চলছিল, সম্পূর্ণ লকডাউন সদ্য শেষ হয়েছে এবং কিছু কিছু জায়গায় লকডাউন তখনও চলছে। কাজের সূত্রে তখন আমি থাকতাম দক্ষিণ কলকাতার একটি ফ্ল্যাটে। আমার ঘর পরিবার সব মালদাতে। লকডাউনের জন্য অনেক দিন বাড়িতে যাওয়া হয়নি। যেহেতু তখন লকডাউন একদম শেষের মুখে, তখন মনে মনে পরিকল্পনা করছিলাম এইবার বাড়িতে যাব, অনেক দিন পর বাড়ির লোকগুলোর মুখ দেখব। অফিসে তখন ওয়ার্ক ফ্রম হোম চলছে। তবে সত্যি কথা বলতে আমার কাজের চাপ তেমন ছিল না। সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেল হতে হতে আমার কাজ মোটামুটি শেষ হয়ে যেত। তাই প্রতিদিন বিকেলে আমি আমার ফ্ল্যাটের ছাদে ল্যাপটপ, ফোন এবং একটি দূরবীন নিয়ে দাঁড়িয়ে থাকতাম। সিগারেট খেতে খেতে বিকেল থেকে সন্ধ্যা হওয়া দেখতাম। কত পাখি সন্ধ্যা হওয়ার আগে ঘরে ফিরত। আমি মনে মনে ভাবতাম আমি কবে ফিরব। আমার প্রিয় দূরবীনটা দিয়ে চারিদিক দেখতাম। দূরবীন দিয়ে দেখা আমার এক প্রকার নেশা। যেদিন ঘটনা ঘটেছে সেই দিন ঠিক বিকেল 5টা নাগাদ আমি আমার ফ্ল্যাটের ছাদে উঠি। আমি যে ফ্ল্যাটে থাকতাম আমার সাথে আরও 2টি ফ্যামিলি থাকতো। তারা প্রত্যেকে বেশ বয়স্ক, তাই তারা বিশেষ কাজ ছাড়া ছাদে উঠতেন না। আমি ফ্ল্যাটের ছাদটি বেশ নিজের বাড়ির ছাদের মতো ব্যবহার করতাম। কেউ কিছু বলার ছিল না, কেউ ডিস্টার্ব করার ছিল না। আমি ফ্ল্যাটের ছাদ থেকে যা দেখতে পাই
তার একটু বর্ণনা দিই। ফ্ল্যাটের ছাদ থেকে একদম নিচে তাকালে একটা মেইন রোড, তবে পুরোপুরি মেইন রোড না। মেইন রোড থেকে ছোট ছোট রাস্তা ঢুকলে যে ছোট ছোট মেইন রোড হয় সেরকম। খুব বড় গাড়ি না গেলেও মাঝারি গাড়িগুলো বেশ ভালোভাবেই যাতায়াত করত। সেই রাস্তায় উল্টো দিকে 3টা ফ্ল্যাট। ওই 3টা ফ্ল্যাটের মধ্যে একটা ফ্ল্যাটের অবস্থা খুবই শোচনীয়। আমি এতদিনে ওই ফ্ল্যাটের মধ্য দিয়ে না কাউকে বেরোতে দেখেছি, না কাউকে ঢুকতে। ওই ফ্ল্যাটে কখনো কোনো জানালায় আলো জ্বলতে দেখিনি। আর বাকি 2টা ফ্ল্যাট বেশ নতুন। শোচনীয় ফ্ল্যাটের পাশে একটি বড় জমি, সেই জমিতে পাড়ার লোকেরা এসে ময়লা ফেলে যায়। এছাড়া আগাছা জন্মে জমিটা এক প্রকার ছোটখাটো জঙ্গল হয়ে গেছে। যেদিন ঘটনাটি ঘটেছে তখন সময় এক প্রকার 6:30 বিকেল। আকাশের আলো কমে আসছে, রাত নামলো বলে। আমি সেই শোচনীয় ফ্ল্যাটের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছি। বিশেষ কোনো কারণে নয়, এমনি তাকিয়ে আছি। আর তাকিয়ে দাঁড়িয়ে আকাশ পাতাল ভাবছি। ফ্ল্যাট নিয়ে নয়, জীবন নিয়ে, চাকরি নিয়ে, মা বাবা, টাকা পয়সা, অবস্থা ইত্যাদি নিয়ে আকাশ পাতাল ভাবছি। ঠিক এমন সময় দেখলাম একজন ভদ্রমহিলা ফ্ল্যাটের সামনে এসে দাঁড়ালেন। বেশ কিছুক্ষণ ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে আশেপাশে ভালো করে দেখে ভদ্রমহিলা ফ্ল্যাটের মধ্যে ঢুকে গেলেন। আমার কেমন যেন একটু খটকা লাগলো। তারপর দেখলাম ভদ্রমহিলা ফ্ল্যাটের মধ্যে ঢুকে যাওয়ার কিছুক্ষণ পর ফ্ল্যাটের 2য় তলায় একটি জানালায় আলো চলে উঠল। আর একটা কথা বলে দিই, ফ্ল্যাটটা 3 তলা ছিল। আমি আমার দূরবীনটা বের করলাম এবং দূরবীনটা চোখে লাগিয়ে জানালার দিকে দেখলাম। জানালায় একটি পর্দা লাগানো, আর পর্দার পেছন থেকে একটি আলোর আভা বোঝা যাচ্ছে। এই প্রথম এই ফ্ল্যাটে আলো জ্বলতে দেখলাম। খুব মন দিয়ে জানালাটা দেখছি। এমন সময় মনে হলো কেউ যেন জানালার পেছনে এসে দাঁড়িয়ে জানালার পর্দাটা সরিয়ে দিল। আমি চট করে ধরা পড়ে যাওয়ার ভয়ে দূরবীনটা সরিয়ে দিলাম। তারপর খালি চোখে দেখলাম সেই ভদ্র মহিলা পর্দা সরিয়ে জানালাটা খুলে আমার ছাদের দিকে তাকালেন। হ্যাঁ, ঠিকই তো, আমার ছাদের দিকে তাকিয়ে আছেন। একটু অপ্রস্তুত হয়ে গেলাম। উনি কি বুঝতে পেরেছেন যে কেউ ওনাকে দূর থেকে লক্ষ্য করছে? আমি অপ্রস্তুত হবার পরে ছাদের মধ্যে পায়চারি করতে লাগলাম। একটি বারের জন্য আমি সেই জানলার দিকে তাকাইনি। প্রায় 5 মিনিট হবে। মিনিট 5 পরে আমি আবার সেই জানলার দিকে তাকালাম। এবার দেখলাম সেই ভদ্র মহিলা জানালার সামনে পেছন ফিরে দাঁড়িয়ে আছেন। আমি আবার আমার দূরবীনটায় চোখ লাগালাম। এবার বেশ কাছে দেখতে পাচ্ছি। মনে হচ্ছে তিনি কারোর সাথে কথা বলছেন, কিন্তু কার সাথে কথা বলছেন সেটা বোঝা যাচ্ছে না। কাউকে দেখাও যাচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে তিনি কারোর সাথে কথা বলছেন। আমি খুব মন দিয়ে দেখছি। হঠাৎ করে সেই মহিলা ঘুরলেন জানলার দিকে। আমি বুঝতে পারছি আমার দূরবীনটা নামিয়ে নেওয়া উচিত, কিন্তু আমি পারছি না। ভদ্রমহিলার মুখটি একবার দেখার আগ্রহ আমাকে দূরবীন নামাতে দিচ্ছে না। কয়েক সেকেন্ডের মধ্যে ঘটনাটি ঘটে গেল। সেই ভদ্র মহিলা জানলার দিকে ঘুরলেন এবং সরাসরি আমার দিকে তাকালেন এবং একটু মুচকি হাসি দিয়ে হাতের আঙুল নাড়িয়ে আমাকে দেখতে না করলেন। আমি থতমত খেয়ে দূরবীনটি নামিয়ে নিলাম। প্রচণ্ড লজ্জা লাগলো। উনি কি তাহলে বুঝে গেলেন আমি ওনাকে লুকিয়ে দেখছিলাম? সেই দিনের মতো আমি নিচে নেমে এলাম। মাথা থেকে কিছুতেই ভদ্র মহিলার মুখ এবং হাতের আঙুল নাড়ানো আমি ভুলতে পারছি না। দূরবীনটি দিয়ে যতটুকু দেখতে পেয়েছি তাতে ভদ্র মহিলাটি বেশ সুন্দরী বলে মনে হয়েছে। রাত 11টার মধ্যে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়লাম, কিন্তু কোনো মতেই ঘুম আসছে না। যতবার চোখ বন্ধ করি ততবারই দেখতে পাই সেই ভদ্র মহিলা আঙুল নাড়িয়ে আমাকে দেখতে না করছেন। আমি আর শুয়ে থাকতে না পেরে দূরবীনটি নিয়ে আবার ছাদে চলে গেলাম। দেখলাম সম্পূর্ণ অন্ধকার ফ্ল্যাটের সেই 2য় তলার জানালায় এখনো আলো জ্বলছে এবং আমি খালি চোখে দেখতে পেলাম এখনো সেই ভদ্র মহিলা দাঁড়িয়ে আছে জানালার সামনে, তবে পেছন ফিরে। ধীরে ধীরে দূরবীনটা চোখের সামনে নিলাম। সত্যি কথা বলতে আমি কেন এটা করছি আমি নিজেও জানি না। দূরবীন লাগিয়ে খুব ভদ্র মহিলাকে দেখতে লাগলাম। ঠিক এমন সময় আগের বারের মতোই সেই ভদ্র মহিলা ঘুরে আমার দিকে তাকালেন এবং একটি হাত তুলে আঙুল নাড়িয়ে দেখতে না করলেন। আমি তখন হতভম্ব হয়ে গেছি। সারা শরীর ঠান্ডা হয়ে গেছে। পা দুটো যেন কেউ মাটির সঙ্গে বেঁধে ফেলেছে। আমি আর নড়তে চড়তে পারছি না। এমন কেন হচ্ছে আমার সাথে? এবার সেই ভদ্র মহিলা একটা মুচকি হাসি দিলেন এবং জানালা থেকে সরে গেলেন। আমি খেয়াল করলাম আমি পুরো ঘামে ভিজে গেছি এবং কোনো রকমে ছাদ থেকে নিচে নেমে এলাম। রুমে এসে একটা সিগারেট ধরালাম। তখন আমি বেশ ঘেমে গেছি এবং সিগারেট খেতে খেতে ভাবছি ভদ্রমহিলা কি সত্যিই বুঝতে পারছেন যে আমি ওনাকে দেখেছি? উনি কি সবসময় জানালার সামনে দাঁড়িয়ে থাকেন? আমি যখন যাই তখন দেখি উনি জানালার সামনে দাঁড়িয়ে আছেন। এসব কথা ভাবতে ভাবতে এক গ্লাস জল খেয়ে তারপর শুয়ে পড়লাম। সকাল থেকে অফিস, অনেক কাজ, এই সব কথা চিন্তা করলে হবে না। রাত তখন ঠিক কতটা জানি না। আমি থাকি 3 তলায়, আমার ওপরের তলায় ছাদ। মনে হলো ছাদে কেউ দৌড়াদৌড়ি করছে। সিলিংয়ের দিকে তাকাতেই হঠাৎ করে আওয়াজটা থেমে গেল। তারপর হঠাৎ আমার কি মনে হলো দূরবীনটা নিয়ে যাই একবার ছাদে। বিছানা থেকে উঠে টেবিল থেকে দূরবীনটা নিয়ে তারপর ছাদে পৌঁছালাম। দরজা দিয়ে ছাদে ঢোকার আগে আগে ভালো করে একবার চারিদিকটা দেখে নিলাম। না, কেউ নেই। মনে হয় ছাদের আওয়াজটা ভুল শুনেছি।
ধীরে ধীরে হাঁটতে হাঁটতে ছাদের কোণায় গিয়ে দাঁড়ালাম। ওই ফ্ল্যাটের জানালাটি এখনো খোলা আছে এবং ভেতরে জানালার পর্দাটিও সরানো, কিন্তু কোনো আলো জ্বলছে না। দূরবীনটি নিয়ে জানালার ভেতরে দেখার চেষ্টা করলাম। অন্ধকার, কোনো কিছু পরিষ্কার দেখা যাচ্ছে না। মনে মনে ভাবছি, ভদ্রমহিলা কি তাহলে ঘুমিয়ে পড়েছেন? আকাশ পাতাল ভাবছি, ঠিক এমন সময় ওই ঘরের আলো জ্বলে উঠল। আমার শরীরে একটা ভয়ের শিহরণ খেলে গেল। একটা অদ্ভুত ভয় যেন গোটা শরীরে কিলবিল করে বয়ে বেড়াচ্ছে। আবার সেই ভদ্রমহিলাটা জানালার সামনে এসে দাঁড়ালেন, কিন্তু এইবার তাকে দেখতে অন্যরকম লাগছে। ফ্যাকাশে মুখ, যেন তার শরীরে এক ফোঁটা রক্তও নেই। গালগুলো ভেঙে একেবারে ভেতরে ঢুকে গেছে, যেন কতদিনের একটা বাসি মরা পচা লাশ। চোখ দুটো যেন কোটরে ঢোকা, আর গায়ে একটি নাইট স্যুট। তিনি আমার দিকে তাকিয়ে আছেন প্রচণ্ড রাগী চোখে। এবার তার মুখে হালকা হালকা হাসি ফুটল। এই হাসি আনন্দের নয়, এক পৈশাচিক হাসি। এই হাসি দেখলে যে কোনো মানুষের রক্ত শূন্য হয়ে যাবে। আমি দূরবীনটা চোখ থেকে কিছুতেই নামাতে পারছি না। এখন যেন আমি সেই মহিলার বশে চলে এসেছি। আমার গা হাত পা থরথর করে কাঁপছে। আমি চাইলেও নড়তে পারছি না। সেই ভদ্রমহিলা এবার জানালা দিয়ে নিজের মাথাটা বের করে নিলেন। তারপর জানালার বাইরে দুই দিকে দুটা হাতে ভর দিয়ে গোটা শরীরটা জানালার বাইরে বের করে আনলেন এবং নিচের কার্নিশে ঝাঁপ দিলেন। আমি ভয়ে কেঁপে উঠলাম। আমি এখনো দূরবীন দিয়ে ওনাকেই দেখছি, কিন্তু কেন দেখছি জানি না। আমি বুঝতে পারছি আমার বিশাল বড় সর্বনাশ হতে চলেছে, আর এমন কিছু যে আমার সাথে ঘটবে তা আমি কখনোই কল্পনা করিনি। নিচের কার্নিশে দাঁড়িয়ে উনি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন এবং নাচের ভঙ্গিতে নিজের দুই হাত নিয়ে খেলছেন, হাতে বড় বড় নখ। হঠাৎ করে তিনি তার ডান হাতটি আমার দিকে এগিয়ে একটি আঙুল দিয়ে কিছু ইশারা করলেন। এই ইশারা আর আগের মতো ইশারা নয়। এবার মনে হচ্ছে উনি একটি আঙুল দিয়ে ইশারা করে ওনার কাছে আমাকে ডাকছেন। আমি এবার দূরবীনটি চোখ থেকে নিজের দিকে নামিয়ে ছাদ থেকে পালাতে যাব। ঠিক এমন সময় দেখলাম উনি কার্নিস থেকে সোজা নিচের রাস্তায় ঝাঁপ দিলেন। ছাদ দিয়ে রাস্তায় পড়া মাত্র জন্তুর মতো দুই হাত দুই পা দিয়ে হামাগুড়ি দিতে দিতে প্রচণ্ড গতিবেগে আমার ফ্ল্যাটের দিকে আসতে শুরু করলেন। আমি ফ্ল্যাটের নিচের দিকে তাকিয়ে দেখলাম উনি আমার ফ্ল্যাটের গা বেয়ে একটা জানালার কার্নিশ এবং পাইপ ধরে ছাদের দিকে বেয়ে বেয়ে উঠছেন। আমি পাথর হয়ে অপলক দৃষ্টিতে শুধু দেখছি। আমার মৃত্যু অনিবার্য। আমি নড়তে পারছি না, শুধু অপেক্ষা করে আছি কখন উনি ছাদে উঠবেন এবং আমার গলায় ওনার সেই ধারালো নখ ঢুকিয়ে আমাকে শেষ করে দেবেন। প্রত্যেকটা মুহূর্ত আমার শরীরের হৃদস্পন্দন বাড়িয়ে দিচ্ছে। এমন সময় উনি ছাদের প্রাচীরে উঠে এলেন। এই প্রথমবার আমি তাকে এত কাছ থেকে দেখলাম। কি কুৎসিত দেখতে! তার মুখের চোয়ালটা এত লম্বা, সেটা তো আমি আগে খেয়াল করিনি। তার রক্তহীন মুখের চামড়া যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। পাঁচিলের ওপর উনি বসে আছেন, ওনার পায়ের পাতার ওপর। তারপর মুখ থেকে এক অদ্ভুত পৈশাচিক আওয়াজ বের করলেন। এমন সময় উনি আমাকে বললেন, কিরে, আমাকে বারবার দেখছিস কেন? ভালো লাগে আমাকে? যাবি আমার সাথে? যাবি নাকি আমি থেকে যাব তোর সাথে? এই কথাটা বলার পর এক অদ্ভুত হাসিতে ফেটে পড়লেন। ওর মুখের চোয়ালটা আরো বড় হয়ে গেল, যেন নিচের দিকে সেটা নেমে আসছে। ওর মুখের ভেতরে অন্ধকার, এত অন্ধকার আমি আগে কখনোই দেখিনি। চারপাশটা একটা ভ্যাপসা ভটকা পচা গন্ধে মৌমো করছে। বেশ এত অবধি আমার মনে আছে। তারপর আমি জ্ঞান হারাই। তারপর আমার জ্ঞান ফিরতে সবার প্রথমে ঘড়ির দিকে চোখ যায়। দুপুর 1টা বাজে। কি ব্যাপার, আমি এতক্ষণ ঘুমালাম? আমার অফিস? হঠাৎ করে মনে পড়ল গত রাতের সব ঘটনা। আমি তো কাল ছাদে ছিলাম, তাহলে রুমে আসলাম কখন? এই সব কথা মনে করতে করতে শরীরটা গুলিয়ে উঠল। ঘরের মধ্যে একটা পচা গন্ধ পাচ্ছি। গন্ধটা কিসের? এরপর আমি বিছানা থেকে উঠে গোসল শেষ করে পাশের মসজিদে একটা হুজুরের সাথে দেখা করি এবং হুজুরের কাছে সব ঘটনা খুলে বলি। হুজুর সব ঘটনা শুনে আমাকে অনেক বকাবকি করেন। হুজুর বলেন, বাবা, তোমার এই কাজ করাটা একদমই উচিত হয়নি। তারপর হুজুর আমাকে ঝাড়ফুঁক করে দেন। একটা তাবিজ দিয়ে বলেন, তুমি আর সন্ধ্যের পরে কোনোদিনই ছাদে উঠবে না এবং যত তাড়াতাড়ি পারো ওই ফ্ল্যাটটা ছেড়ে অন্য কোনো ফ্ল্যাটে চলে যাও। তারপর আমি হুজুরকে বিদায় জানিয়ে বাড়িতে চলে আসি। এরপর আমার সাথে আর কোনো ঘটনা ঘটেনি এবং হুজুরের কথা মতো আমি আর ছাদে যেতাম না। খুব তাড়াতাড়ি সেই বাড়িটাও বদলে ফেলি। এই ছিল আমার বন্ধুর দাদার জীবনে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা। কতটা গুছিয়ে লিখতে পারলাম জানি না। যাই হোক, ঘটনাটি ভালো লাগলে অবশ্যই শ্রোতা বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ কষ্ট করে আমার ঘটনাটি পড়ার জন্য।
শ্রোতা বন্ধুদের অনেক ধন্যবাদ এত কষ্ট করে ঘটনাটি শেষ পর্যন্ত শোনার জন্য। আর বেশি কথা বলবো না, আজকের মতো বিদায়। আবার দেখা হবে অন্য কোনো এপিসোডে, অন্য ঘটনা নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন এবং ভূত.com-এর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। আবির মণ্ডল, বাড়ি কলকাতা। তারপরে তিনি তার মোবাইল নাম্বার শেয়ার করেছেন, আমি সেই মোবাইল নাম্বারটি আর শেয়ার করছি না। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। যদি খুব ভালো লাগে তাহলে এই লিঙ্কটি শেয়ার করবেন আপনার বন্ধুর সাথে, কাছের মানুষের সাথে। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, সাবস্ক্রাইব করে ফেলুন, আমাদের সঙ্গে থাকুন, সব নোটিফিকেশন পেয়ে যান সময় মতো। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দী জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দী জাদুর দ্বিতীয় পর্ব। কিরে ভাই, ফার্স্ট পার্টি কি ছিল? না পারিয়ে কখন গেল? ভয়ের রাজ্যে হারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন আর ঘন্টা বাজিয়ে দিন। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। এই মুহূর্তে যে ঘটনাটি আমার কাছে আছে সেটি এসেছে সুন্দরবন থেকে। যদি আমরা সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্যের কথা চিন্তা করি তাহলে সেটা অপার্থিব সুন্দর, কিন্তু এই সুন্দরবনেই অনেক রহস্য লুকিয়ে আছে। আমি বারবার চেয়েছি সুন্দরবনে যেতে এবং এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন সুজন সর্দার। তার সাথে আমার কথাও হয়েছে, তিনি খুবই ইন্টারেস্টেড। তিনি বলেছেন আমরা যদি যাই তাহলে তিনি পাশে থাকবেন, দেখাবেন সুন্দরবন এবং খুঁজে বের করবেন সেইখানকার রহস্য। তার ঘটনাটি পড়তে চাই, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আমার নাম সুজন সর্দার, আমার বাসা খুলনা জেলার দাকব থানা, গ্রাম সুন্দরবন। তারপরে তিনি তার মোবাইল নাম্বার শেয়ার করেছেন, যেটা আমি উল্লেখ করছি না। এরপরে তিনি লিখছেন আমাদের সুন্দরবনের অনেক ঘটনা আছে, কেমন লাগবে যখন আপনি নিজেই এখানে এসে দেখবেন তা চোখের সামনে। ঘড়িতে সময় রাত 12টা। আমার বন্ধুর বোনের বিয়ে শেষে একা একা বাসায় ফিরছিলাম। চারিদিকে নীরবতা, দূর থেকে ভেসে আসছে শেয়ালের ডাক। গ্রামাঞ্চলের রাত 12টা মানে অনেক। রাস্তাটা পুরো ফাঁকা। মোবাইলের লাইটটা জ্বালিয়ে হাঁটছি। হাঁটতে হাঁটতে হঠাৎ দেখা হলো আমার এক দাদু, তার সাথে দেখা হওয়ার পর দাদু আমাকে বললেন, কিরে দাদু ভাই, এত রাতে কোথা থেকে ফিরলি? জানিস না এই রাস্তাটা ভালো না? আমি বললাম, আরে দাদু কি যে বলেন, কিসের ভয়? গিয়েছিলাম একটু মিলনের বাড়িতে, ওর বোনের বিয়েতে। বিয়ে শেষ হতে রাত হলো, এখন একা ফিরছি। এই বলে আমি বাসায় চলে আসলাম। রাতে খাবো না, খেতে ইচ্ছে করছে না। সারাদিন বিয়ে বাড়িতে অনেক কাজ করেছিলাম, অনেক মজাও হয়েছিল। বিছানায় শুয়ে ফোন ব্যবহার করছি, হঠাৎ বুকের মধ্যে ধুক করে উঠল। আরে একটা বিষয় তো খেয়াল করিনি। তখন কাকে দেখলাম রাস্তায়? হেমন্ত দাদু। আরে এটা কিভাবে সম্ভব? হেমন্ত দাদু তো 1 বছর আগেই রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। তাহলে কাকে দেখলাম আমি? ভুল দেখলাম না তো? এটা কিভাবে সম্ভব? চোখের ভুল ভেবে ফোনটা রেখে শুয়ে পড়লাম। শরীরটা দুর্বল, শুতেই ঘুম চলে আসলো। ঘড়িতে তখন কয়টা বাজে জানি না। হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতে দেখলাম আমি এক ফাঁকা জায়গায় শুয়ে আছি। কোথায় আছি? চারিদিকে অন্ধকার, চাঁদের ঝাপসা ঝাপসা আলো দেখা যাচ্ছে। নিচের দিকে হাত দিতেই নরম মাটির স্পর্শ পেলাম। কোথায় আমি? এক লাফে উঠে বসলাম। কি হচ্ছে আমার সাথে? এ কোথায় আমি? উঠে দাঁড়িয়ে ভালোভাবে লক্ষ্য করলাম এটা একটা পুরনো শ্মশান ঘাট। আমি একটা শ্মশান ঘাটে শুয়ে আছি। মানে কি? আমি তোমার রুমে ছিলাম, এখানে আসলাম কিভাবে? এই জায়গাটা তো... এক লাফে উঠে চিৎকার করে মাকে ডাকতে লাগলাম। মা কোথায়, বাবা কোথায়? আমি খুঁজতে লাগলাম। চারিদিক থেকে কোনো আওয়াজ নেই। কি হচ্ছে আমার সাথে? আমি স্বপ্ন দেখছি না তো? শরীরে চিমটি কেটে দেখলাম না, সত্যি খুব ভয় লাগছিল। কোথায় আমি, কোথায় যাব? ভয়ে শরীর কাঁপছিল, দৌড়ানোর শক্তি পাচ্ছিলাম না। হঠাৎ পেছন থেকে একজন বলে উঠল, কি ভয় পাচ্ছ? ভয় পেও না, একদিন সবাইকে এই শ্মশান ঘাটেই আসতে হবে। লোকটার ভয়ানক কণ্ঠ শুনে ওনার দিকে তাকিয়ে বললাম, কে আপনি? আমি এখানে এলাম কি করে? আর আপনি আমার কাছে কি চান? আমার থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়েছিল লোকটা। অন্ধকারে পরিষ্কার দেখতে পাচ্ছি না, কিন্তু মনে হচ্ছে কেউ আমার সামনে ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। আমার কথা শুনে লোকটা হা হা করে হাসি দিয়ে বলল, কি চাই? আমি তো তোকে চাই, তোর প্রাণটা নিতে চাই, দে।
ভয় তখন শরীরটা আমার শুকিয়ে যাচ্ছিল। ভয় ভয়ে লোকটাকে বললাম, আমি আপনার কি ক্ষতি করেছি? কেন আমার প্রাণ নিতে চান? আমার কথা শুনে লোকটা বলল, খোকা, আমার চেহারা দেখলে সহ্য করতে পারবি না। আমি বললাম, পারবো, আপনি আমার সামনে আসেন। আমার কথা শুনে বিকট একটা হাসি দিয়ে লোকটা বলল, তাহলে দেখ। এই বলে আমার সামনে এসে মুখ থেকে ঘোমটা সরালে অন্ধকারে চাঁদের আলোতে যা দেখলাম তাতে আমার অবস্থা শেষ। আমি দেখতে পেলাম লোকটা কেউ না, ওটা আমি। মানে এটা কি করে সম্ভব? আমাকে আমি দেখছি কি করে? পারলাম না, আর পারলাম না। জ্ঞান হারিয়ে মাটিতে পড়লাম। তারপরে কবিরাজের শরণাপন্ন হই এবং ভগবানের কৃপায় অনেক ভালো আছি। ঘটনা শেষ করলাম। লিখেছেন সুজন সর্দার। সুজন সর্দার, অনেক ধন্যবাদ আপনাকে, এবং আমি চাই আপনি সুন্দরবন রিলেটেড কিছু ঘটনা আমাদেরকে পাঠান, যে ঘটনাগুলো আমরা প্রচার করতে চাই। আশা করছি খুব দ্রুতই আপনার ঘটনা পাবো। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দী জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দী জাদুর দ্বিতীয় পর্ব। কি রে ভাই, ফার্স্ট পার্টি কি ছিল? না পারিয়ে কখন গেল? ভয়ের রাজ্যে হারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই, আশা করি আপনি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি মোহাম্মদ আব্দুস সালাম নাবিল, পটুয়াখালী সদর থেকে। 2015 থেকে আপনার পড়ে শোনানো ভৌতিক ঘটনা শুনে আসছি। সত্যি বলতে এখনো এমন অনেক রাত যায় আপনার ঘটনা না শুনলে ঘুমিয়ে আসে না। অন্ধকার ঘরে হেডফোন কানে দিয়ে যখন আপনার গলা ভেসে আসে, মনে হয় আমি ঘটনাস্থলেই আছি। আজ আমি আমার নিজের জীবনের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করতে চাই। অনেকবার ভেবেছি লিখব কি লিখব না, কারণ ঘটনাটি আমি নিজেও পুরোপুরি ব্যাখ্যা করতে পারবো না। সাহস করে লিখছি। আমি একজন হকি খেলোয়াড়, জাতীয় পর্যায়েও খেলার সুযোগ হয়েছে। কয়েক বছর আগে দিনাজপুরে একটি ট্রেনিং ক্যাম্পে অংশ নিতে চাই। ক্যাম্পটি ছিল একটা পুরনো বড়সড় একাডেমি বিল্ডিংয়ে। আমাদের থাকার জন্য 3য় ও 5ম তলা বরাদ্দ ছিল। আমি এবং আরও 10-12 জন খেলোয়াড় ছিলাম 5ম তলায়, সবচেয়ে ওপরের তলা। তার ওপরে ছিল একটা খোলা ছাদ। প্রথম দিন থেকেই বিল্ডিংটা একটু অদ্ভুত মনে হচ্ছিল। করিডোর লম্বা, আলো কম, দেয়ালের রং খসে পড়া। ছাদে ওঠার সিঁড়িটা ছিল আরও নির্জন। সেখানে গেলে হালকা ঠান্ডা বাতাসও বইত, যদিও গরমকাল ছিল। ক্যাম্পের 2য় দিন সন্ধ্যায় নিচতলায় কয়েকজন ছাত্র আমাদের বলেছিল করিডোরে আর ছাদে বেশি ঘোরাঘুরি করবে না। আমরা হেসে উড়িয়ে দিয়েছিলাম। খেলোয়াড়রা এসব বিশ্বাস করলে কি চলে? কিন্তু এরপর থেকেই অদ্ভুত কিছু ঘটতে শুরু করে। প্রায় প্রতি রাতে, গভীর রাতে ছাদে দৌড়াদৌড়ির শব্দ শোনা যেত, যেন কেউ খালি পায়ে দৌড়াচ্ছে। কখনো হালকা থপথপ, কখনো যেন ভারী কিছু টেনে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা ভাবতাম বেড়াল হবে হয়তো, অথবা কেউ দুষ্টুমি করছে। ক্লান্ত শরীর নিয়ে সব ভেবে মাথা ঘামানোর সময় ছিল না। ঘটনার রাত্রি ছিল ক্যাম্পের প্রায় 5ম বা 6ষ্ঠ দিন। সেদিন অনুশীলন ছিল খুব কঠিন। সবাই ক্লান্ত হয়ে দ্রুত ঘুমিয়ে পড়ি। আমরা মেঝেতে বিছানা পেতে পাশাপাশি ঘুমাতাম। আমার বিছানা ছিল জানালার একদম পাশে। জানালার ওপাশেই সরু করিডোর, যেটা সোজা গিয়ে শেষ হয়েছে সিঁড়ির সামনে। তখন রাত কয়টা বাজে আমি জানি না। হঠাৎ করে ঘুম ভেঙে যায়, কোনো শব্দে নাকি অজানা অস্বস্তিতে, বুঝতে পারিনি। চোখ খুলেই প্রথমে সিলিংয়ের দিকে তাকালাম। তারপর অজান্তেই দৃষ্টি গেল জানলার বাইরের করিডোরে। আর তখন যা দেখি তা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। করিডোরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে একটি ছায়ামূর্তি দ্রুত গতিতে হাঁটছে। তার চলার ভঙ্গি স্বাভাবিক নয়। সে অবয়বটির একটু বর্ণনা দেই। দেহ লম্বা, কাঁধ একটু বাঁকা, মাথা যেন অস্বাভাবিকভাবে নিচু, শরীর একদম শুকনো। আলো কম হলেও মনে হচ্ছিল তার পাঁজরের হাড়গুলো স্পষ্ট দেখা যাচ্ছে। আমার বুকের ভেতর ধরপড় করতে শুরু করলো। আমি চোখ মুছে আবার তাকালাম। ভাবলাম হয়তো স্বপ্ন দেখছি, কিন্তু না, ওটা এখনো হাঁটছে। হঠাৎ তার হাঁটা থেমে যায়। ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো জানালার দিকে। আমি পুরো জমে গেলাম। শরীর নাড়াতে পারছি না। চিৎকার করতে চাচ্ছিলাম, কিন্তু গলা দিয়ে শব্দ বের হচ্ছে না, যেন কেউ আমার বুকের ওপরে ভারী কিছু চাপা দিয়ে রেখেছে। তারপর
ছায়া মূর্তিটি একদম কাছে এসে দাঁড়ালো। আমি স্পষ্ট শুনলাম খুব কর্কশ ফিসফিসে একটা কণ্ঠ, নাবিল বেরিয়ে আয়, তোকে নিয়ে যাব। এই বলে সে জানালার ফাঁক দিয়ে হাত বাড়িয়ে দিল। তার হাতটা ছিল অস্বাভাবিক লম্বা। আমার মাথার ভেতর তখন ঝড় বয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল এটাই শেষ রাত। বারবার শুধু চোখের সামনে ভেসে আসছিল আমার বাবা মার মুখ। ভাবছিলাম আর কখনো কি তাদের দেখতে পাবো। ভয়ে শরীর ঘামে ভিজে গিয়েছিল, চোখ দিয়ে পানি পড়ছিল। আমি মনে মনে শুধু আল্লাহর নাম নিচ্ছিলাম। ঠোঁট নড়ছিল কিন্তু শব্দ বের হচ্ছিল না। ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। তারপর আর কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরল দেখি সকাল হয়ে গেছে। চারপাশে আমার রুমমেট, কোচ আর একজন হুজুর দাঁড়িয়ে। আমি জিজ্ঞেস করতে তারা বলল রাতে নাকি আমি হঠাৎ চিৎকার করে কাঁপতে শুরু করি। শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল, আমার নড়াচড়া করারও ক্ষমতা ছিল না, আমাকে জাগানো যাচ্ছিল না। তাই হুজুরকে ডাকা হয়। আমি সব খুলে বলার পর হুজুর বললেন, তুমি বেঁচে গেছো, ওটা ভালো কিছু ছিল না। তিনি দোয়া পড়ে ফুঁ দিলেন, তারপর একটা তাবিজ দিলেন আর বললেন এখন আর ভয়ের কিছু নেই। কিন্তু বিষয়টি এখানেই শেষ হয়নি। 2 দিন পর আমাদের এক খেলোয়াড় হঠাৎ করিডোর দিয়ে দৌড়ে নিচে গিয়ে লাফ দেয়। ভাগ্যক্রমে বেঁচে যায়, কিন্তু তার চোখ উল্টে সাদা হয়ে গিয়েছিল। সে নাকি বলছিল ও আমাকে ডাকছে। এরকম ছোটখাটো অস্বাভাবিক ঘটনা ঘটতেই থাকে। শেষে পুরো বিল্ডিংটা দোয়া পড়ে বন্ধ করে দেওয়া হয়। আমরা ট্রেনিং শেষ করে ফিরে আসি। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু আমরা ভেতরে সেই রাতের স্মৃতি আজও বয়ে নিয়ে বেড়াচ্ছি। সে কি নিছক দুঃস্বপ্ন, নাকি ঘুম আর জাগরণের মাঝে কোনো বিভ্রম? আমি জানি না। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাস্তাল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। অসংখ্য কমেন্টও পেয়েছি আমরা আজকে। যারা শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রবিবারে আসলে ঠিক কোন সময় শোটা করলে ভালো হয় আমি বুঝিনি। আজকে 10:15 আগে শুরু করেছি। আমার মনে হয় আপনারা চান আসলে 12টার দিকে শুরু করতে। আচ্ছা, তাসলিম ইন্ডিয়া থেকে আমাকে লিখছেন, লং স্টোরি চান লিখেছেন। প্রথম স্টোরিটা কিন্তু লংই ছিল, আপনি শুনেছেন কিনা জানি না। না শুনলে আবারও শুনে নিতে পারেন। সাকলিন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে যশোর থেকে আছেন, ফরিদপুর থেকে আছেন হাবিবুর, আমাদের সঙ্গে সিন চৌধুরী আছেন গাইবান্ধা থেকে, আমাদের সঙ্গে সাকলিন আছেন ভারতবর্ষ থেকে, আমাদের সঙ্গে আছেন কুষ্টিয়া জেলা খোকসা থেকে, নাম লেখেননি, মুস্তাইন রহমান টাঙ্গাইল থেকে আমাদের সঙ্গে আছেন, নাটোর থেকে আছেন জাফর আহমেদ, নোমান আছেন কিশোরগঞ্জ থেকে, শাপলা আছেন বগুড়া থেকে, অরণ্য শুনছেন যশোর থেকে, সাফায়েত কিশোরগঞ্জ থেকে আমাদেরকে শুনছেন, আমাদের সঙ্গে আছেন সিরাজগঞ্জ থেকে তারেক আছেন আমাদের সঙ্গে। কে এই চা বাগানের মানব, পড়তে পারলাম না, আমি দেখতে পেলাম না, আসলে চলে গেল ভিডিওটা, মানে জাস্ট লেখাটা। সাহিত্য আমাদের সাথে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জাহিরুল, জামালপুর সরিষা বাড়ি থেকে আছেন ইউনুস, আমাদের সঙ্গে আছেন অরণ্য যশোর থেকে শুনছেন, মালয়েশিয়া থেকে নামটা পড়তে পারলাম না। আচ্ছা, আমি আসলেই বুঝতে পারছি না। আচ্ছা, আমি একটু যদি আপনারা যদি নাম যারা যারা হচ্ছে আমাকে কমেন্ট করছেন তারা যদি একটু আপনারা সঙ্গে সঙ্গে নামটাও লিখে দেন তাহলে আমাদের যেমন তাসিন মুন্সিগঞ্জ থেকে আমাদের সঙ্গে আছেন, পিরোজপুর থেকে আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি। আচ্ছা, সেজান আছেন ইতালি থেকে আমাদের সঙ্গে, হাবিব আছেন সৌদি আরবিয়া থেকে আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এখন। আচ্ছা, আচ্ছা, আমাদেরকে বলছে যে কে এই চা বাগানের ছায়া মানব ভিডিও ডিলিট করে দিয়েছেন। আসলেও আমার তো মনে হয় না যে এইরকম ভিডিও ডিলিট করা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু ডেফিনেটলি খোঁজ নিব। আপনি যেহেতু বলছেন আমি একটু খোঁজ নিব, আমি একটু জানাই সবাইকে, দেখি খোঁজ নিয়ে, কারণ এরকম ভিডিও ডিলিট হওয়ার কোনো কথা না। কে এই ছায়া মানব ব্যাপারটা নিয়ে আমরা দেখছি। আমাদের সঙ্গে আরও অনেকেই আছেন, যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। নয়ন আছেন মিরপুর থেকে, এছাড়া আমাদের সঙ্গে আছেন আরও অনেকেই। থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের সঙ্গে আছেন এবং এতক্ষণ পর্যন্ত ছিলেন, শুনলেন আমাদেরকে। সামনে ঈদ নিয়ে আমাদের বিশাল প্রস্তুতি আছে। মঙ্গলবারে তো আমরা আবারও ফিরে আসছি নতুন ঘটনা নিয়ে। এছাড়াও বৃহস্পতিবার, শুক্রবার আপনারা তো ঘটনা শুনবেনই, আর সেই সাথে কিছু শর্টস থাকবে। আর অবশ্যই চোখ রাখতে ভুলবেন না আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে, যেখানে আপনারা নতুন নতুন কন্টেন্ট পেয়ে যাবেন। দারুণ কিছু উপভোগ্য কন্টেন্ট আপনারা পাবেন সেখানে। আশা করছি সেই কন্টেন্টগুলো ভালো লাগবে। জনি কাতার থেকে আমাদের সাথে লিখছেন, যারা মিডল ইস্ট থেকে লিখছেন, আশা করছি সবাই এখন পর্যন্ত ঠিকঠাক আছেন। আপনাদের জন্য দোয়া থাকলো এবং আপনারা খুব দ্রুতই সমস্যা থেকে বের হয়ে আসেন, সেই প্রার্থনা রইল। আমাদের সঙ্গে আছেন মুন্সিগঞ্জ থেকে, আবির আছেন টাঙ্গাইল থেকে। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো বিদায় নিতে হবে, কথা হবে আবারও আগামী মঙ্গলবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।